খাল পাড়ে গিয়ে একটু খাড়াইছি, সবাই ওই পানির ভিতরে লাইট মারছে। বলতে না বলতে যাওয়ার পরে আমাকে পুলিশ আয়া দুইজন পুলিশ আয়া আমার ধরে লইল। খবর তো গেল না? না, আমার কাছে কোনো খবর আসে নাই। আর আমিও নিজের ইচ্ছে যাইও নাই। একজনের রাতে দাও, আবার দিই বাঁশ, যার কাছে যা ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার রিপডকাস্টে। এবং রিপডকাস্ট নিয়ে আপনারা হয়তো জানেন যে আপন ঠিকানার যে বেসিক ভিডিওগুলো আমরা সফল করতে পারিনি, সেগুলোকে আমরা নতুন করে আবার আপনাদের সামনে নিয়ে আসছি। তো মাঝখানে একটা লম্বা সময় সেটা অফ ছিল, আবার নতুন করে আমরা দু একটা কাজ করা শুরু করেছি এবং বেশ কিছু রিপডকাস্ট প্রচার করার পরে একটা পর্ব এখন পর্যন্ত সফল হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের এই ব্যাপারটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এবং এই পর্যায়ে এসে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই সবাইকে যে যারা বেসিক ভিডিওতে এসেছিলেন এবং সফল হয়নি, তারা অনেকেই যেটা করেছেন তাদেরকে আমরা রিচ করতে পারছি না, কারণ সেই সময় দেয়া ফোন নাম্বারগুলো অনেকেই চেঞ্জ করে ফেলেছেন। এটা একটা বড় সমস্যা কিন্তু। সুতরাং আপনাদেরকে বলবো যারা রিপডকাস্ট করতে চান নতুন করে আবার, কারণ এখন কিন্তু আপনারা হয়তো 200 নম্বর এপিসোডে এসেছিলেন, সেই সময় আমাদের যে ক্রাউডটা ছিল এখনকার ক্রাউডটা কিন্তু অনেক ভিন্ন, অনেক বেশি রিচ হয়েছে, পেজগুলো অনেক বড় হয়েছে, মানুষজন জেনেছে। সুতরাং আমি বলবো যে আপনারা যদি আবার করে আসতে চান এবং নাম্বার চেঞ্জ করে থাকেন, তাহলে আপনারা নিজেরাই আমাদেরকে ফোন করেন। আমাদের ফোন নাম্বার তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো আজকে এরকম একজন রিপডকাস্টের ভাইজান আছে, আমরা তার সাথে কথা বলবো। উনি এসেছিলেন 486 নম্বর পর্বে এবং ওনার 486 নম্বর পর্বের যে কথাগুলো ছিল সেগুলো তো আমরা একটু হলেও শুনবো, আমাদের সেই পর্ব থেকে একটু হলেও গ্লিমস আমরা দেখবো। তার আগে একটু ওনার নামটা জিজ্ঞেস করি। আপনার নাম? মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। আপনার চেহারা কি এরকমই ছিল নাকি ওই সময় দাঁড়িয়ে ছিল না? এর আগে যখন আসছিলেন? এর আগে দাঁড়িয়ে আসছিল অল্প। অল্প, এখনো তো অল্পই। বাবার নাম আপনার মনে নাই? জি না। আপনার মায়ের নাম? সায়রা খাতুন। সায়রা। বড় ভাইয়ের নাম? ভাইয়ের নাম হলো হারুন। আপনার ঠিকানা হচ্ছে? সম্ভবত নোয়াখালী থেকে। সম্ভবত নোয়াখালী। এবং উনি কিন্তু সে সময় টাইপ করে নিয়ে আসছিলেন এই লেখাগুলো কিভাবে হারিয়েছেন। আমরা একটু ওই পূর্বের ভিডিও থেকে একটু অল্প করে আমরা একটু শুনে আসবো, তারপরে বিস্তারিত ওনার কাছ থেকে আবার শুনবো। ডেফিনেটলি রিপিট হবে না, জাস্ট একটু শোনানোর জন্য, বোঝার জন্য আর কি। চলুন আমরা একটু দেখে আসি 486 নম্বর পর্ব। আমি কিছুদিন আমার নানার বাড়িতে আসিলাম। একদিন আমার মা আমাকে আমার মামার কাছে নিয়ে আসে। মামা আসিল চট্টগ্রাম, কাজ শিখাইতে আনে। তো কিছুদিন পরে আমি মামার কারখানাতে হাঁটতে হাঁটতে গলি দিয়ে রাস্তায় আয় পড়ছি। হাঁটা শুরু করার পরে ওইখানে আমি হাঁটতে হাঁটতে দেখি রেল লাইন, দিকে পরে আমি দেখি রেলগাড়ি। পরে আমি আবার ওই ডাব্বার ভিতরে উঠে গেছি। কোন আনমনে মানে আমার ঘুম আইসা পড়ছে, আমি ঘুমাই গেছি। ঘুম থেকে উঠা দেখি ঢাকা কমলাপুর রেল স্টেশন যেখানে আছিলাম ওখানে হলো চিটাগাং। কিন্তু ওই ট্রেনে উঠার পরে ঘুমা যাওয়ার পরে আমি দেখি কমলাপুর রেল স্টেশন। আমরা একটু দেখলাম এবং এটা প্রচার হয়েছিল 30/10/2023-এ। প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে, 2.5 বছর তো ডেফিনেটলি ক্রস করেছে। কি হয়েছে আপনি এই যে লম্বা সময় 3 বছর আগে আপনি প্রায় আসলেন, এই 3 বছর তো বোধহয় আমাদের ভিডিও দেখেছেন? জি, অনেক দেখেছি। খবর তো গেল না? না, আমার কাছে কোনো খবর আসে নাই। আর আমিও নিজের ইচ্ছে যাইও নাই। নিজের ইচ্ছে যাবেন কোথায়? আপনার তো ঠিকানা ভেবে মনেও নাই। না। এখনো ইচ্ছা আছে পরিবার খুঁজে পাওয়ার? হ্যাঁ, খুব ইচ্ছা আছে। এখনো ইচ্ছা আছে? আমার মেয়ে বড় হয়েছে, মানে বিয়া শাদী দনলাবো, বাপের ঠিকানা বাপের বাড়ি জিজ্ঞেস তো করবে অবশ্যই। আচ্ছা, এর জন্য বেশি আগ্রহ। কি করেন আপনি পেশায়? আমি এখন দোকান করি, একটা ভ্যারাইটিস দোকান, চা মুদি আইটেম, সবকিছু মিলাই এটা একটু বলেন তো আমাদেরকে যে কেমনে হারাইছিলেন, একটু ছোট করে আরেকবার শুনি। হয়তো নানার বাড়ি হইতে পারে, নয় দাদার বাড়ি হইতে পারে, আমার অতটুকু খেয়াল নাই। কিন্তু যতটুকু মনে আছে ওইখানে থাকা অবস্থায় আমি যখন শুয়েছিলাম রাত্রে, তখন ওই গ্রামের ভিতরে আমি যে বাড়িতে আছিলাম ওই সাইডে একটা খাল ছিল। ওই খালে ওই গ্রামের ভিতরে কিছু ডাকাত আসছিল। তো ডাকাত আসার পরে সবাই যখন উইটা গেছে গা, লাইট লুট লইয়া আর হইলো বাঁশ, যার কাছে যা ছিল। তো ওইখানে আমার একটু মনে আছে, আমি আবার খাল পাড়ে গিয়ে একটু খাড়াইছি আমার মার সাথে। ওই সবাই ওই পানির ভিতরে লাইট মারছে, ডাকাইতে বিশ্রাইছিল, তখন আর পায় নাই। আর মনে আছে যে টাইমে আমি ওই গাছে আম গাছ আছিল, আমাদের বাড়িটা ছিল ওই বাড়ি, যে বাড়িতে থাকতাম ওই বাড়িটা ছিল উঁচা, আর নিচে আছিল কিছু আম গাছ। তো ওইখান থেকে আবার আমের সিজন হইলে আমি আবার আমও খাইছি ওইখান থেকে টোকায়া, নিচে যে পড়া থাকতো। আর কিছু জিনিস আছে, আমার নানা নাকি দাদা আমার 3 কেজি 4 কেজি গম দিত ওইটা ভাঙানোর জন্য। আচ্ছা। তো ওইটা ভাঙাইবার যে আমার মাথায় করে আমি নিয়ে যাইতাম, তাও 3-4 কিলোমিটার, ওইটা আমার মনে আছে। ভাঙাই আবার নিয়ে আসতাম। তো আমার মা, তো কয়দিন আসলাম সেটার মনে নাই, কিন্তু হঠাৎ করে আমার মা আমারে ওইখান থেকে বাসে করে চট্টগ্রাম নিয়ে আইছে। শুধু মা?
হ্যাঁ মায়ে কুলে করে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি বাসে করে চট্টগ্রামে আসছি। তখন ওই একটা কারখানায় আমারে চট্টগ্রামে স্টেশনেতে 1-1.5 কিলোমিটার ভিতরে অসম্ভবত ওখানে যতটুকু মনে হয় আর কি। কারখানাটা ছিল আপনার ওই হ্যাং মেশিনের প্লাস্টিক জাতীয় জিনিস বানাইতো। তো ওই কারখানা আমারে দিয়া মাই গেছে গা। তা আমি ওই কারখানায় কাজ করা অবস্থায় ওই প্লাস্টিকের মাল বানাইতো, ওইগুলা আবার আমি ওই বেলেট দিয়া ওই বাবরি থাকতো সাইডে ওইগুলা চাচতাম আর ওই কারখানাতে থাকতাম। উনার আমার মামাও বলতাম, কিন্তু সঠিক কিনা আমার মামা আসল মামা নাকি উনার কাছে আমি কাজ করতাম ওই হিসাবে মামা মনে নাই। মনে নাই। তবে উনার নাম আছিল আব্দুল গফফর। আচ্ছা, তো হারালেন কেমনে আপনি? হারানোর ঘটনাটা কি আসলে? হারানো হ্যাঁ বলেন। আমরা অবশ্য ভিডিওতে আছে এটা, যে কারণে হয়তো বা আমরা অতটা ডিটেলে যাব না। আমি জাস্ট কোয়েরি হচ্ছিল। হ্যাঁ, তো মামা বলতেন, জি তারপর? ও মামা আবার ওই প্রত্যেক রাত হলে আমাকে আবার ওই ইসলামিক কিছু সূরা নামাজ কিভাবে পড়ে এগুলো শিখাইতো? এগুলা শিখাইতো। আচ্ছা তো ওখানে বেশ কয়েকদিন আছিলাম। থাকার অবস্থায় ওইখানে ওই কারখানাতে হঠাৎ করে বাইরে আয়া পড়ছি রাস্তায়। আচ্ছা তাই এসে পরে দেখি, তখন আমি যখন এমনি আসছি তখন এই সাইডে দেখছি মিছিল করতেছে একজনের হাতে দাও, আবার দিয়ে বাঁশ। আচ্ছা তা আমি ওখানে কতক্ষণ খাড়ায় থেকে পরে আবার রাস্তার বাম সাইডে হাঁটতে হাঁটতে এই রেলগাড়ির রাস্তা দেখলাম। ওইখানে রেলগাড়ির রাস্তার উপরে আবার রাস্তার উপর দিয়ে আমি হাঁটলাম। আচ্ছা হাঁটতে হাঁটতে পরে স্টেশনে আসছি। এই স্টেশনে আসার পরেই ওইখানে অনেকক্ষণ খাড়ায় ছিলাম। একটা রেলগাড়িতেই ডাব্বার ভিতরে উঠে গেছিলাম। এইসব মারামারি দেখে? হ্যাঁ, মারামারি করছিল আমার যে কারখানাটা ওই রাস্তায়। আর স্টেশনে আসার পর আমি স্টেশনটা খুব সুন্দর দেখছি না, দেখার পর ওই ডাব্বায় উঠে গেছে। ডাব্বা উঠার পরেই ঢাকা কমলাপুরে আইসা পড়ি। এখান থেকে মূলত আপনি হারান। হ্যাঁ, কে পায় আপনাকে? আমাকে পাওয়ার মতন আমি যখন কমলাপুরে আসছি রেলগাড়িতে নামার পরে আমি ওই কমলাপুরে কতগুলা চেয়ার আছিল প্লাস্টিকের চেয়ারের ভিতরে আমি বসলাম। বসে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। পরে আমার পেটে লাগছিল খিদা লাগার পরে আমি খুব কাঁদতাছি। পরে আমার দুইজন পথচারী হেরা বলতেছে, এই তুমি কাঁদতাছো কেন, তোমার তো পুলিশ আসতেছে। পরে হ্যাঁ বলতে না বলতে যাওয়ার পরে আমাকে পুলিশ আয়া দুইজন পুলিশ আয়া আমার ধরে লইল। পুলিশের যে গাড়ি কিনে আছে ওই গাড়ির ভিতরে উড়ে গেছে। ওই গাড়ির ভিতরে আবার আমার বয়সী পোলাপাইনও আছে অনেকগুলা। ওই গাড়িতে নেওয়ার পরে আমি তো খুব কাঁদছি ওখানে। কান্দার পরে দেখি আমার আবার পরে নামাইছে। তো নামানোর পরে একটা আশ্রয় কেন্দ্রের মতন আর কি, এতিমখানা আশ্রয় কেন্দ্র মিরপুরে একটা সরকারি প্রতিষ্ঠান ছিল আশ্রয় কেন্দ্র, ওইখানে আনছে। ওইখানে আনার পরে আমি পরে জানছি আর কি যে এটা সরকারি আশ্রয় কেন্দ্র। তো ওইখানে মোটামুটি 5-6 মাস মনে হয় এরকম আসিলাম। থাকার পর ওইখান থেকে আবার আমার সমান বয়সী কতগুলা পোলাপাইনা ছিল 20-30 জন। এইগুলো সবাই মিলায়া আবার ওই মানিকগঞ্জ ওইখানে আবার একটা সরকারি আশ্রয় কেন্দ্র আছে। মানে আপনি আশ্রয় কেন্দ্রে বড় হয়েছেন? জি। এই হলো গল্প। আমরা বিস্তারিত গেলাম না। যদি ওনার পরিবারে কেউ সন্ধান পান, আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে যে আগের যে ভিডিওটা আছে 486 নম্বর পর্ব, সেটা আপনারা একটু দেখে নিন। এগুলো দেখলে আমি কিছুটা নস্টালজিক হয়ে যাই। ছোট্ট একটা স্টুডিও আমার, এবং সেই স্টুডিওতে বসে দিনের পর দিন আমি এগুলো শুনতাম আর রেকর্ড করতাম। এখনো তাই করা হয়, কিন্তু হয় না যে এই 3 বছর আগে 4 বছর আগে মানুষের চেহারা কেমন ছিল, আমরা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যাচ্ছি, এই জিনিসগুলো একটু টের পাওয়া যায় যখন আমরা এই পুরোনো এপিসোডটা দেখবো। ডেফিনেটলি ওনার চেহারার সাথে এখনকার চেহারার অদ্ভুত রকমের পরিবর্তন টের পাবেন, এবং এটা তো আমার জন্য সত্যি, এবং এই সত্যিটা যারা দেখবেন তাদের জন্য। হয়তো আপনারা ক্যামেরায় বন্দি না, যে কারণে বুঝতে পারেন না, কিন্তু আমাদের প্রতিনিয়তই আমরা এরকম পরিবর্তন হচ্ছি। যাই হোক, আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আমাদের জামাল ভাই যিনি আজকে এসছেন, ওটা তো ওনার বাবা মার দেওয়া নাম না, জামালটা? হ্যাঁ জি, আমার মা বাবা। ওনার বাবার নাম মনে নাই, ওনার মায়ের নাম সায়রা, ওনার বড় ভাইয়ের নাম হারুন, ওনার ঠিকানা নোয়াখালী হতে পারে। তো নোয়াখালীর আমরা অনেকগুলো কেস সফল করেছি। উনি আবার এসেছেন সেকেন্ড টাইম, আর হয়তো জীবন দশায় আসা হবে না। তো আল্লাহ চাইলে উনি পরিবারের কাছে ফিরবেন, এই প্রত্যাশা করে তাওয়াক্কুল করে আমরা শেষ করতে চাই। আর কিছু বলবেন? না, আর কিছু না। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।